ঢাকায় ডোনাল্ড লিও কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা চাইবে সরকার। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় সতর্ক অন্তর্বর্তী সরকার, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ষড়যন্ত্র মোকাবেলা করেই প্রতিষ্ঠা হবে জনগণের সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার দাবি বিএনপির। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে, বিতর্কিত ভোটের কারিগরদের বিচার প্রয়োজন বললেন বদিউল আলম মজুমদার। কাল থেকে খুলবে সব পোশাক কারখানা, আন্দোলনে হলেই বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ বিজিএমইএর। এবং বাফুফে সভাপতি পদে আর নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন, হঠাৎ সংবাদ সম্মেলনে ঘোষণা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিও। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম সফর। এ সফরে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা। এর আগে সকালে মার্কিন ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটির। এই সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। অর্থের প্রয়োজন আছে, তবে ভ্যাট বাড়ানোর পক্ষে নয় অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। বলেন, প্রয়োজনে বৈদেশিক ঋণ নেওয়া হলেও তা হবে বেছে বেছে। অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে থাকছে। গেল 16 বছরের স্বৈরশাসনে নাজুক অবস্থায় এসে পৌঁছেছে দেশের অর্থনীতি। উন্নয়নের নামে যথেচ্ছা খরচে বেড়েছে বৈদেশিক ঋণ। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সমূহের উপর আলোচনা সভায় অর্থ উপদেষ্টা দেশে অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রত্যক্ষ কর থেকে আয় বাড়ানোর কথা বলেন। একই সাথে বলেন, দরিদ্র সাধারণ মানুষের উপর চাপ কমাতে চায় সরকার। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে, রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে। আমরা এটা চাই না। অর্থনীতিকে ঠিক করতে প্রয়োজনে বৈদেশিক কৌশলগত সাহায্যের পাশাপাশি ঋণ নেয়ার কথাও জানান তিনি। তবে বেছে বেছেই নেওয়া হবে এই ঋণ। একই সাথে বর্তমান সময়ে ব্যাংক এবং রাজস্ব খাত সংস্কার প্রধান 2টি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থে সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে। তাহলে ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফুল আজিম বলেন, কর আদায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় নয়। রাজস্ব কর্মকর্তাদের প্রতি ভয় ভীতি প্রদর্শনের সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানান তিনি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। দেশের অন্যান্য সকল খাতের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের দাবি তুলছেন এই বিভাগে কর্মরত কর্মকর্তারা। চাইছেন কাজের নির্ভয় পরিবেশ এবং স্বায়ত্তশাসন। একই সাথে পরোক্ষ করের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
সাংস্কৃতিক স্থানসহ সুফি মাজারের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলো নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার তীব্র নিন্দা করে। সরকার এসব হামলায় জড়িত অসাধু শক্তিকে আইনের আওতায় আনতে দৃঢ়ভাবে নির্দেশ দিয়েছে। বার্তায় আরও জানানো হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীকে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। দেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হলেও ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ভাতার ব্যবস্থা করার দাবিও জানান তিনি। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা আয়োজন করে বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেয় দলের নেতাকর্মী সহ নিহতদের স্বজন ও আহতরা। শহীদের স্মরণে ১ মিনিটের নীরবতা আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু সভার আনুষ্ঠানিকতা। আন্দোলনে আহতদের চাওয়া, নিহতদের পরিবার সহ ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, বিচার করতে হবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার। যারা শহীদ হয়েছে এই পরিবারের পাশে যেন সরকারিভাবে সবাই সহযোগিতা করে এবং যারা আহত হয়েছে এদেরকেও যেন ভালো উন্নত মানের ট্রিটমেন্ট করা হয়। আর নেতারা জানান, যে কোনো মূল্যে নতুন বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। জুলাই আগস্টে যারা শহীদ রক্ত দিয়ে যারা আজকে এই নতুন স্বাধীনতা আনলো, আমরা যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই। কর্মীদেরকে গুম খুন হত্যা করা হয়েছে এবং এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সকলকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে এবং বাংলা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সকল অত্যাচার নির্যাতনের কাছে মাথা নত না করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাষ্ট্রকে নিহতদের পরিবার ও আহতদের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গুম হওয়া মানুষদের খুঁজে বের করা এবং ৬০ লাখ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই ১৬ বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধুগণ, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হয়তো স্বাধীন হয়েছি, এটা এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান বিএনপি মহাসচিব। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয় তাহলে দলটিকে ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, যারা ডামি নির্বাচনে সাহায্য করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। শনিবার রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। অথবা গণপরিষদ গঠন করা। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে দলটিকে ছাড়া জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।
উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। কমিশনে বসে ডামি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপরে মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রোববার থেকে সব গার্মেন্টস কারখানা খুলবে। কোথাও আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী সেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। শনিবার বিজিএমইএ ভবনে চলমান পরিস্থিতি নিয়ে শিল্প মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা। চলমান অস্থিরতায় ভারতের হাত রয়েছে জানিয়ে শিল্প রক্ষায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান উপদেষ্টারা। আরো জানাচ্ছেন শিউলি রায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন দাবিতে উত্তাল সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প এলাকা। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ব্যাঘাত হচ্ছে উৎপাদন। দফায় দফায় বৈঠক আর সেনাবাহিনী মোতায়েন করেও বন্ধ করা যায়নি নাশকতা। এমন পরিস্থিতিতে পোশাক কারখানা খোলা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ সহ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন 3 উপদেষ্টা। দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয় রোববার থেকে সব কারখানা খুলবে। আন্দোলন হলে শ্রম আইন অনুযায়ী কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যদি এভাবেই চলে তাহলে তাদেরকে 13 রাখ ছাড়া দ্বিতীয় রাস্তা নাই। সো আমি উপদেষ্টা মহোদয়ের কাছে রিকোয়েস্ট করব, এই একটা অ্যাসুরেন্স গ্যারান্টি দরকার। একটা কমিটি হয়েছে, কমিটি তার কাজ করবে, সেই সময় পর্যন্ত যেন কোনো ফ্যাক্টরি কোনো বন্ধ না করতে হয়। আর যদি এভাবে আসে ঢোকে তাহলে আমাদের মালিকদের সবার দাবি 13 রাখে, তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। চলমান অস্থিরতার জন্য ভারতের ইন্ধন দেখছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শ্রমিকদের সমস্যা সমাধানের সেল গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে কাজে ফেরার আহ্বান জানান তিনি। শ্রমিক, মালিক, সরকার, আরো যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সংঘাত হলে তৃতীয় শক্তি লাভবান হবে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বেতন ভাতা পরিশোধ সহ যৌক্তিক দাবি পূরণে কাজ করছে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে তাদের লাভ হবে। যৌথ বাহিনী কারখানা নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন সেনাবাহিনী নবম পদাতিত ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান। যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকব এবং আমরা এই আমাদের কাজ করে যাব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধ করতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় রাজনৈতিক পরিচয় আছে এমন কেউ স্থান পাবে না জাতীয় নাগরিক কমিটিতে। সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি স্বনামে কোনো কার্যক্রম পরিচালনা করেনি। গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ভেঙে দেয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ওয়েবসাইট তৈরি করে সদস্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন নেতারা। বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই। সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো বাদ, মতবাদ, দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়,
সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা আইন বিষয়ক সেল আমরা গঠন করেছি, যে আইন বিষয়ক সেল এই যে সময়টাতে যারা আহত হলেন, যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে যারা মামলা করতে চান তারা আমাদের এই আইন সেলের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই সঠিক ঘটনার ভিত্তিতে মামলা হোক, যারা প্রকৃত অপরাধী তাদেরকেই মামলায় যেন আসামি করা হয়। নিয়মিত পদোন্নতির এক দফা দাবিতে মানববন্ধন করেছে কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তারা। 9ম গ্রেড থেকে কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি 10ম গ্রেডের কর্মকর্তা। শনিবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হয়ে সারা দেশ থেকে আগত পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্ট কর্মকর্তারা 2014 সালের পরে কোনো অর্গানোগ্রাম পাশ করেনি, যার ফলে পদোন্নতির জটে পড়েছেন 5,000-এরও বেশি কর্মকর্তা। দাবি আদায় না হলে পরবর্তী কর্মদিবসে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে পদোন্নতি। আমাদের প্রমোশনটা আদৌ কবে হবে, কয় বছরে হবে? আমরা আসলে এতটাই বঞ্চিত যে আজকে আমরা স্ব উদ্যোগে সমগ্র বাংলাদেশ থেকে কৃষি ব্যাংকের উদ্যোগে আমরা আসছি যে আমাদের এই বিষয়ে যেটা এই বৈষম্যটা যেন দূর হয়। আমাদের এমডি স্যার যদি আজকে আমাদেরকে কোনো আশ্বস্ত না করেন, আমরা লাগাতার এখানে অবস্থান কর্মসূচি নেব। নো প্রমোশন, নো ক্যাম্প। রাজধানীর আশুলিয়া থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মোদাসের খান জ্যোতিকে 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয় শফিকে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। বৈরী আবহাওয়ায় পড়ে নোয়াখালী ও কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি নৌ রুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ছোট নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দেয় এর প্রভাব। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া। চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি হলেও সকাল থেকে হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় 30 মিলিমিটার। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন বন্দর নগরীর বাসিন্দারা। জায়গাটা অনেক বৃষ্টি চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন একটু পর হইতেছে, আমরা রাস্তায় নেমছি। এর কারণে অবস্থা অনেক খারাপ, আমাদের ব্যবসা হচ্ছে না, এখানে আমরা অনেক কষ্টে আছি। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লাইটার জাহাজ চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জেলা ভোলার জনজীবন। গেল 24 ঘন্টায় জেলায় 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট নৌযানকে। আমরা তো দিন আনি দিন খাই, এরকম বৃষ্টি নামলে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খামো? বর্ষার জন্য বেরোইতেছি না, এই যে বাচ্চার ওষুধ আনবো, ইঞ্জেকশন আনবো, আনতে পারতেছি না, এই সমস্যা। সকাল পর্যন্ত বৃষ্টি তো ভাইয়া, এখন কি জানি আমার যাত্রীও কম, গাড়িও চা দিতে না, কারেন্ট কুরেন্ট নাই। শুক্রবার রাত থেকে নোয়াখালীতে টানা বৃষ্টি চলে। এতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে অবনতির সংখ্যা জেলার বন্যা পরিস্থিতি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানি একসময় নেমে গেছিল, এখন আবার অনেক পানি আবার উঠেছে, এখন হাতি আসতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। স্মরণকালের ভয়াবহ বন্যার 1 মাস যেতে না যেতেই লক্ষ্মীপুরে ফের টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি চরমে। মোবাইলে চার্জ নাই, একটা জায়গাতে যোগাযোগ করব সে সিস্টেমটাও নাই বৃষ্টির কারণে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৮ জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব রুটে ছোট নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে BIWTA। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জলকপাট খুলে দেওয়ার পর কিছুটা কমলেও আবার বিপদসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি। শনিবার সকাল 11:30টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় 108.53 ফুট MSL, আর হ্রদে পানি ধারণ ক্ষমতা 109 ফুট MSL। হ্রদের পানি বাড়ায় প্লাবিত তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি এলাকার কয়েক হাজার মানুষ কাটাচ্ছেন মানবেতর দিন। কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে পানির স্তর আরও বাড়লে আবারও খোলা হবে জলকপাট। এদিকে হ্রদে পর্যাপ্ত পানি থাকায় 5টি ইউনিট চালু রেখে 212 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই জলবিদ্যুৎ কেন্দ্রে।